আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডাইনা। জুলাই আগস্টের গণহত্যার মামলার 12 আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ছাত্র জনতার আন্দোলনের সময় চালানো ঘটনায় দায়ের করা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক সচিব সহ মোট 12 আসামিকে হাজির করা হবে। ওই 12 জন হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছেন। অসুস্থ থাকার কারণে ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান আজ হাজির করা হচ্ছে না। গেল 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে যারা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এমন 12 জনকে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে আজ ওই আসামিদের হাজির করার নির্দেশ দেয়। নাম্বার 2 অফ 2024, সেখানে একমাত্র আসামি শেখ হাসিনা। আরেকটি মামলা আছে 3 অফ 2024, সেটিতে 24 জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য 44 জন। এই দুটি মামলা আজকে তালিকায় থাকবে। 17 তারিখে রাইট, ঠিক আছে। ওবায়দুল কাদের সহ অন্যান্য 44, হ্যাঁ, সব মিলে 45 জন। রাইট। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আসামিদের কখন নাগাদ হাজির করা হবে এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। মাহবুবা, আপনি জানেন যে আওয়ামী লীগের সরকারের সাবেক যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের প্রভাবশালী 46 জন প্রভাবশালী যে মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তাদের মধ্যে 14 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং সেই জায়গা থেকে আসলে 14 জনকেই আজকে হাজির করা হবে ঠিক 10টা নাগাদ, এমনটি আমাদেরকে এখানকার প্রসিকিউটর জানিয়েছেন। এবং তাদের সাথে কিন্তু আসলে যতটুকু আমরা জানতে পেরেছি, একজন করে আইনজীবী এবং তাদের যে স্বজনরা আছেন তারা তাদের সাথে আসলে সাথে থাকতে পারবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে এই 14 জনের মধ্যে আসলে 2 জন অসুস্থ থাকায় হয়তো বা তাদেরকে হাজির করা হবে না। এবং আজকে যে 2টি মামলা, সেই 2টি মামলার কার্যতালিকায় যে 2টি মামলা রয়েছে সেই মামলায় আসলে এই আসামিদেরকে হাজির করা হচ্ছে এবং সেই মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া হবে এখানে। এবং তদন্তের যে অগ্রগতি কত দূর এগোলো সেইগুলো কিন্তু আসলে আজকে জমা দেওয়া হবে। এবং এখানে যে আসামিদেরকে হাজির করা হচ্ছে তাদের সাথে তাদের স্বজনরাও হাজির থাকতে পারবেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই মামলায় কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 46 জনের নাম আছে। 2টি যে মামলার কথা বলা হচ্ছে সেই 2টি মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদনই কিন্তু আজকে জমা দেওয়া হবে। আর এর আগে গেল 27 অক্টোবর কিন্তু এই আসামিদেরকে হাজির করার যে আদেশ, সেই আদেশ জারি করা হয়। এবং আজকে যেহেতু সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রীদেরকে হাজির করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখানে জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং তাদেরকে সকাল 10টা নাগাদ হাজির করা হবে আর ঠিক 10:30 নাগাদ আসলে কোর্ট বসবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো মাহবুবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন সাভারের মাদ্রাসার ছাত্র হাসিবুর রহমান। তার মৃত্যুর শোক কোনোভাবেই ভুলতে পারছেন না অসহায় মা লাইজু বেগম। আর হাসিবুর হত্যার বিচার দাবি করেছেন বড় ভাই রাব্বি। সাভার স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
জন্মগতভাবে দুঃখী হাসিবুর। বাবার সঙ্গে মায়ের বনিবনা না হওয়ায় ছোটবেলা থেকে চাচির পালক সন্তান হিসেবে বেড়ে ওঠেন হাসিবুর। চাচা আনোয়ার হোসেন ডালিম ও চাচি লাইজু বেগমের এক ছেলে ও এক মেয়ে থাকলেও 5 বছর বয়স থেকে তাদের সংসারে বেশ আদরে ছিল ছোট্ট হাসিবুর। 2018 সালে চাচা মারা গেলে বিধবা মা 2 ছেলের লেখাপড়ার পাশাপাশি স্বামীর ব্যবসার হাল ধরেন। বেশ সুখেই কাটছিল তাদের জীবন। মা এবং ভাইয়ের বারণ উপেক্ষা করে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ছুটে গিয়েছিলেন স্বাধীনচেতা হাসিবুর। সাবার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে বিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যায় সে। সন্তানের শোকে কান্নায় ভেঙে পড়েন অসহায় মা। 2টা পুলিশের গাড়ি, মাঝখানে একটা সাদা প্রাইভেট, পিছন থেকে গুলিটা করে। আমি ওরে 2 দিন আটকায় রাখছি বাসায় তালা দিয়ে। এই বাসায় ওরে আমি 2 দিন আটকায় রাখছি। তারপরে ও পালাই চলে গেছে 2 দিনই, কিন্তু 3য় দিন আর ফিরে আসে নাই। এর পিছনে যার হাত আছে তার কঠিনতম শাস্তি আমি আশা করি সরকারের কাছে। একমাত্র ভাইকে হারিয়ে কষ্টের কথা জানান বড় ভাই রাব্বিও। যারা এরকম করছে তাদের কঠিন শাস্তি হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, আর দেশে একজন ন্যায় বিচারক সরকার হোক। যারা শহীদ পরিবার রয়েছেন তাদের পরিবারের মধ্য থেকে কাউকে সরকারি কিংবা বেসরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক। হাসিবুর হত্যায় জড়িতদের বিচার হবে এমনটাই প্রত্যাশা সন্তানহারা মায়ের। নাদিরা সুলতানা, RTV। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রোববার রাত 1টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিমানবন্দরে উপস্থিত হয়ে কাজলকে বিদায় জানান। এ সময় তিনি জানান, আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাদেরকে পর্যায়ক্রমে বিদেশে পাঠানো হবে। এরই মধ্যে 5 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও 20 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রক্রিয়াধীন। 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে আহত হন কাজল মিয়া। এরপর থেকেই রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরোসায়েন্সে, তাকেও আমরা আশা করি কাল নাইলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। পাঁজরে লেগেছে, কারো হাতে লেগেছে, নানানভাবে তার ইনজুরি হয়েছে। এই রোগগুলি অনেক দিন ধরে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়েছে এখন পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 9টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুনের সূত্রপাত হলে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সোনারগাঁ, গজারিয়া, বিসিক, বন্দর, কাজপুর ও সিদ্দিক বাজারের 9টি ইউনিটের দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ব্রাহ্মণবাড়িয়ায় মামলার হুমকি এবং অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ফলে আতঙ্কে দিন কাটছে রাজনৈতিক নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা আইন শৃঙ্খলার সভাতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। ঐতিহ্যের শহর ব্রাহ্মণবাড়িয়ায় মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কৌশলে সাদা কাগজে অভিযোগপত্র লিখে সেখানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সহ সাধারণ মানুষের নাম উল্লেখ করা হয়। তাদের কাছে ভুয়া এজাহারের কপি পাঠিয়ে নাম কেটে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আবার অনেককে মামলায় জড়ানোর ভয় দেখিয়েও টাকা দাবি করছে চক্রটি। মামলা বাণিজ্যের বিষয়টি এখন জেলার আলোচিত ইস্যু। আইন শৃঙ্খলা বিষয়ক সভাতেও এ বিষয়ে জোরালো আলোচনা হয়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে। এভাবে হয়রানি ও অর্থ হাতিয়ে নেয়ার অপকৌশল নিয়ে নানা মন্তব্য পোস্ট করেছে অনেকে। মামলা ড্রাফটিং করে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। কয়েকজনের নামে তুমি মামলা ড্রাফট করছো, এটা কি সত্যি কিনা? না, আমি তো এই ব্যাপারে জানি না। থানায় তো পুলিশে জানাই আসি, ভয় ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় আইন শৃঙ্খলার অবনতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আইন প্রয়োগকারী সংস্থা সহ গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব এদের বিষয়ে খোঁজখবর নেওয়া হোক এবং যে আইনের আওতায় এদেরকে আনা হোক। দেশের সুন্দর সুষ্ঠু পরিবেশ বিরাজমান করার জন্য
একটা সুন্দর ধারা দেশকে পরিচালনা করার জন্য অহেতুক মানুষকে হয়রানি করা থেকে জনগণকে আমরা থাকার জন্য সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। টেপে ফেলিয়ে টাকা রোজগারের জন্য একটা ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জিনিস মামলার কপি প্রচার করতেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। এ বিষয়ে সবাইকে সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে জানিয়ে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রতারকরা যে দলেরই হোক তাদের শাস্তির দাবি ভুক্তভোগী সহ জেলাবাসীর। রেজওয়ান শরীফ, RTV। দেশের উত্তরের জেলাসহ সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, ফলে প্রতিদিনই তাপমাত্রা কমায় বাড়ছে শীতজনিত নানা সমস্যা। পঞ্চগড়ে রাত জুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। এতে তীব্র শীত অনুভূত হওয়ায় সবাইকে গরম কাপড় পরতে হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.1 ডিগ্রি। এদিকে দিনাজপুরের হিলিতে শীতের কারণে ঘর থেকে বের হতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত রাস্তাঘাট ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। এখানে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, লালমনিরহাট, নীলফামারী সহ কয়েকটি সীমান্তবর্তী জেলাতেও প্রতিদিনই বাড়ছে কুয়াশা সহ শীতের তীব্রতা। দর্শক, এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর জনজীবনে এতে কি ধরনের প্রভাব পড়েছে? জি মাহবুবা, প্রথমেই জানিয়ে রাখি যে উত্তরের এই শীতপ্রবণ জেলায় কিন্তু বরাবরই শীতের তীব্রতা একটু বেশি থাকে। এখানে কিন্তু হাড় কাঁপানো শীত অনুভূত হয়, তবে সেই পরিবেশ কিন্তু এখনো বিরাজ করেনি। আমরা দেখছি গত কয়েকদিন থেকে এখানে ঘন কুয়াশার একটা দাপট রয়েছে। বিশেষ করে এখানে এই কার্তিক মাসের আজকে 3 তারিখ, তো গত 3 দিন থেকে এখানে তাপমাত্রা কিন্তু 16 থেকে 17 ডিগ্রিতে উঠানামা করছে। এই কারণে কিন্তু জনজীবনে একটা প্রভাব পড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু যেই মানুষগুলো বাসা থেকে বের হচ্ছে তারা কিন্তু আসলে শীতের পোশাক ছাড়া বের হচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখানে এই যে ষড়ঋতুর দেশ, এই ষড়ঋতুর দেশে কিন্তু উত্তরের শীতপ্রবণ জেলায় শীতের প্রবণতা বেশি থাকে। সেই কারণেই কিন্তু শীতের দাপট কিন্তু যে পরিমাণ শুরু হয় সেই পরিমাণ কিন্তু এখনো শুরু হয়নি। আমরা দেখেছি যে যারা ভোরে এবং সকালে বের হচ্ছে তারা কিন্তু ঠান্ডার যে পোশাক, এই পোশাক ছাড়া কিন্তু বের হচ্ছে না। আরেকটি বিষয়, শীত এলেই এখানে কিন্তু আসলে আপনার রোগের, বিশেষ করে শিশু সহ নানা রোগে আক্রান্ত হয় এখানকার মানুষ। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে হাসপাতালে তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আরেকটি বিষয়, এখানে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে শীত মোকাবেলায় এখানে যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বিশেষ করে ত্রাণ মন্ত্রণালয়ে কিন্তু শীতের পোশাকের জন্য এখানে দরখাস্ত করা হয়েছে। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এই যে তাপমাত্রা কিন্তু গত কয়েকদিন থেকে 16 থেকে 17 ডিগ্রিতে উঠানামা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সকালে এবং রাতে, এই যে দিনে এবং রাতের তাপমাত্রার ব্যবধান কিন্তু অনেকটা কমে গেছে। এ কারণে জনজীবনে একটা শীতের প্রভাব পড়তে শুরু করেছে। তবে হাড় কাঁপানো শীত থেকে শুরু করে এখানে শীতের তীব্রতা কিন্তু ততটা বাড়েনি। তো মাহবুবা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর করাইল বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। গেল রাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে র্যাব ও পুলিশের প্রায় 5 শতাধিক সদস্য অভিযানে অংশ নেয়। অস্ত্র ও মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। পরে কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন ও মাদক ব্যবসায়ীকে কয়েকজনকে আটক করে যৌথবাহিনী। দীর্ঘ 8 বছর কলেজে না থেকেও বেআইনিভাবে পদোন্নতি ও অতিরিক্ত বেতন ভাতা নেয়ার অভিযোগ উঠেছে ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামিন আরিফের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতাও পেয়েছে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ম্যানেজ করে অধ্যক্ষের পদ দখল করে আছেন তিনি। হোমিওপ্যাথির অনিয়ম নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটে অবস্থিত ফেডারেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। কলেজের বর্তমান অধ্যক্ষ সামিনা আরিফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 2007 থেকে 2015 সাল পর্যন্ত কলেজে উপস্থিত ছিলেন না তিনি।
এরপর 2015 সালের জুলাইয়ের কোনো একদিন কলেজে উপস্থিত হন। তার বাবা তৎকালীন অধ্যক্ষ ডাক্তার শামসুদ্দোহা আরিফ 3 থেকে 4 দিনের মধ্যে তাকে প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে নিয়মিত করেন। প্রায় 1.5 বছর ধরে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা গ্রহণ করছেন। 8 বছর পর্যন্ত ওনার মেয়ে অ্যাবসেন্ট ছিলেন কলেজে। এখন সেই মেয়ে আবার প্রিন্সিপাল হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং কিভাবে হয়েছেন সেটা দেখার ব্যাপার। আপনারা ভালোভাবে তদন্ত করেন, দেখেন। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার রায়ের সাথে বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সামিনা আরিফের বিরুদ্ধে। দিলীপ কুমার যতগুলো প্রিন্সিপালই নিয়োগ দিচ্ছেন, আমি যতটুকু জানি বড় অঙ্কের অ্যামাউন্ট নেই। বিভিন্ন সময় এক একজনে 20 লাখ 30 লাখ টাকার কথা শুনি, কিন্তু অ্যাকচুয়ালি কত টাকা হয় এটা আমি বলতে পারবো না। তবে এসব অভিযোগ উড়িয়ে সামিনা আরিফ বলেন, অসুস্থতার কারণে তিনি কিছুদিন কলেজে আসেননি। 10 বছর যে ছিল, ওই যদি অ্যালবাম দেখায় আপনারা হয়তো কাপড় চোপড় ভিজায় এখান থেকে যাইতে বাধ্য হবে। আমার কোনো অ্যাবসেন্ট নাই, কখনো কিছু নাই। তবে একটা যেটা আমার শারীরিক সমস্যা ছিল। সামিনা আরিফের অনিয়মের বিরুদ্ধে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। আমরা প্রয়োজনীয় স্টেক হোল্ডার যারা, তাদের সকলেরই মতামত সাক্ষাৎকার নিয়ে এতটুকু আমরা প্রাথমিক তদন্ত পেয়েছি যে তার যে বিষয়টা অভিযোগটা সত্য। এসব বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়ার কথা জানান। যেহেতু নতুন করে আমি আসছি, বেশি দিন হয় নাই, জাস্ট ওনাদের সাথে একটা মিটিং হয়েছে আমার অফিসে। আপনি বলেছেন, আমি দেখবো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের উপর ভর করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ অপপ্রচারে নেমেছে জুলাইয়ের গণহত্যাকারীরা। দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন বার্তা ছড়িয়ে দিতে ফেক আইডি খুলেও চলছে অপচেষ্টা। প্রভাবশালীদের নামেও এক্সে ভুয়া অ্যাকাউন্ট খুলে ছড়ানো হচ্ছে গুজব। এটিকে আওয়ামী লীগের শেষ চেষ্টা হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। গুলিস্তান 0 পয়েন্টে ট্রাম্পের বিজয় উদযাপনে সমবেত হতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ভয়াবহ চটেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই রাষ্ট্রপতি, জানিয়েছেন নিন্দা, করেছেন টুইট। প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইটার অ্যাকাউন্ট দেখে অনেকেই হয়তো বিশ্বাস করে বসবেন অ্যাকাউন্টটি আসলেই তার। আদতে ডলারের বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে খোলা হয়েছে ভুয়া এই অ্যাকাউন্ট। এটিকে হাতিয়ার করে চলছে অসংখ্য অপপ্রচার। মিথ্যা এসব প্রপাগান্ডায় আওয়ামী লীগকে সঙ্গ দিচ্ছে ভারতীয় কয়েকটি মিডিয়া। Congratulating Republican President-elect Donald Trump on his win. আওয়ামী লীগের সমর্থকদের ট্রাম্প সমর্থক হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে দিচ্ছে তারা। সেসব ভুয়া সংবাদ প্রচার করছে আওয়ামী লীগের গুজব বাহিনী। ক্ষমতায় টিকে থাকতে না পেরে 24-এর গণ অভ্যুত্থানকে ইসলামী অভ্যুত্থান বলে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে কাজ করছে শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকরা। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিয়েলস। তারা এই বিপ্লবকে অন্যভাবে পরিচয় করিয়ে দিতে চায়, তাই তারা এটাকে ইসলামী অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে এবং অসহিষ্ণু বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং মিথ্যেভাবে হিন্দু গণহত্যা বলে উল্লেখ করেছে। বাংলাদেশের হিন্দুরা গণহত্যার শিকার এমন অভিযোগ নিয়ে বাইডেন প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও পাত্তা পায়নি তারা। ঢাকায় আমাদের দূতাবাস রয়েছে এবং স্টেট ডিপার্টমেন্টের সহকর্মীরা বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল তথ্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। আমি বিশ্বাস করি এসব অপতথ্য প্রতিরোধে তারাই যথেষ্ট। মিথ্যা তথ্য ছড়িয়ে আগামী দিনে ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার সুযোগ নেই বলে মনে করেন তিনি। ট্রাম্প প্রশাসন বাংলাদেশ বিষয়ে পূর্ব ধারণা ছাড়াই কাজ শুরু করবে না। স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য দপ্তরগুলো থেকে তারা তথ্য পাবে এবং নতুন প্রশাসন সেভাবেই কাজ শুরু করতে পারবে। জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক মহলের কোনো হাত ছিল না উল্লেখ করে এই পররাষ্ট্র বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সময় ফুরিয়ে এসেছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।